কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙল দেখি ভোর হয়ে গেছে। দিদিমা কখন উঠে গেছেন। আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম। দেখি ফুলবাগান থেকে আর তার পেছনে আমবাগান থেকে কুয়াশা উঠছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই জন্যেই হোক, কিংবা আম গাছতলায় যা দেখলাম সেই জন্যই হোক, আমার সারা গা শিরশির করে উঠল। দেখলাম ছাই রঙের প্যান্টলুন আর ছাই রঙের গলাবন্ধ কোট পরে, মুখে মাথায় কমফর্টার জড়িয়ে, চিমড়ে ভদ্রলোক চোখে বাইনোকুলার লাগিয়ে এক দৃষ্টে বাড়ির দিকে চেয়ে রয়েছেন। তাই দেখে আমার টনসিল ফুলে একেবারে কলা গাছ হয়ে গেল। এমন সময় শুট করে সে আম গাছের ছায়ার মধ্যে মিলিয়ে গেল, আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরে দিল। ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক্কাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আম কাঠির দাঁতন চেবোতে চেবোতে সেজো দাদামশাই দাঁড়িয়ে রয়েছেন। সেজো দাদামশাই বললেন, জানিস, এই বারান্দাটাতে আমার ছোট কাকা কত কি করেছিলেন। বিলেত থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফিরলেন। ঘাড়ে চাটা চুল, কোট প্যান্ট পরা, হাতে ছড়ি, মুখে চুরুট, কথায় কথায় খারাপ কথা। ক্রমেই বললেন, আমি মেয়ে মানব, বিলেতে সব ঠিক করে রেখে এসেছি। এই দোতলার ওপরে শোবার ঘরের সঙ্গে লাগা এক বাথরুম বানাবো, লম্বা বারান্দাটা তো আছেই, তার এক কোণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো। সাদা পাগড়ি মাথায় দিয়ে ওই সিঁড়ি পেয়ে জমাদার ওঠানামা করবে, নইলে মেম আসবে না বলেছে। তাই শুনে আমার ঠাকুমা, পিসিমা, জেঠিমারা হাত পা ছুড়ে বললেন, মামা সে কি কথা গো? মেমদের যে লাল চুল, কটার চোখ, ফ্যাকসা রং আর মোড়া খেকো ফিগার হয়, কি যে বলিস তা ঠিক নেই। মেমরা যে দিয়ে পর্যন্ত খায় শুনেছি। মা গো, অবশ্য তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই, তাহলে আমার আর কিছুই বলবার নেই। বলো তো নাগা সন্ন্যাসী হই, মেমেরও দরকার নেই, নতুন স্যুটগুলোরও দরকার নেই। তাই শুনে ঠাকুমারা সবাই আরো চেঁচামেচি শুরু করে দিলেন। ও মা গো, কি হবে? কিন্তু ভয়ে ঠাকুরদার কানে কেউই কথাটা তুলল না। ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করে ফেললেন। হ্যাঁ, ওইখানে রেলিং কেটে সিঁড়ি বসানো হয়েছিল। দোতলা থেকে ছাদে উঠবার কাঠের সিঁড়ি একটা তো ছিলই বাদর তাড়ানোর জন্য, তারই ঠিক নিচে দিয়ে নতুন সিঁড়ি হলো। এখন খালি বাথরুম বানানো আর জমাদারের পাগড়ি কেনা বাকি রইল। ঠাকুরদার কাছে কি ধরনের মিথ্যে কথা বলে টাকা বাগানো যায়, দিনরাত ছোট কাকা সেই চিন্তাই করতে লাগলেন। এদিকে পাড়ার চোরেরাও সুবিধা পেয়ে রোজ রাত্রে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে দিল। তাদের জ্বালায় ঘুমোয় কার সাধ্যি। শেষটা একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল। চোরেরাও সিঁড়ি দিয়ে ধপধপ করে বাগানের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। ঠাকুরদা চাঁদের আলোয় অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে আবার শুতে গেলেন। পরদিন সকালে উঠে মিস্ত্রি ডাকিয়ে ওই সিঁড়ি খুলিয়ে ফেললেন। তার আগের চোটে ছাদে ওঠবার কাঠের সিঁড়িটা অব্দি খুলিয়ে দিলেন। কাটা রেলিং ফের জোড়া দেওয়ালেন। আর ছোট কাকাকে দেখে বললেন, বানুর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, টোপর পরে প্রস্তুত হও। শেষটা ওই পানুর ফর্সা মোটা গোলচোখো মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়ে গেল। এবং বিশ্বাস করবে কিনা জানি না, তারা সারা জীবন পরম সুখে কাটালো। পাঁচুটা তো ওরই নাতি। এই রে, ঘনশ্যাম আবার আমার হিসবগুল নিয়ে আসছে, বলিস আমি বেরিয়ে গেছি। এই বলেই সেজো দাদামশাই হাওয়া হয়ে গেলেন। আমি তাকিয়ে দেখলাম ছাদ পর্যন্ত বাঁদর তাড়াবার সিঁড়ির খাঁজগুলো দেওয়ালের গায়ে কাটা কাটা হয়ে তখনও রয়েছে। সব পুরনো বাড়ির মতন মামা বাড়ির ঘরগুলো বিশাল বিশাল, সিঁড়িগুলো মস্ত মস্ত, বারান্দাগুলোর এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনা যায় না। আর দুপুরে সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাঁচু মামার টিকিটি সকাল থেকে দেখা যায়নি। নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল, নইলে ও যে জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না। বাড়ি শুদ্ধ কেউ ওর নাম করল না। দুপুরে পদিপিসির বর্মি বাক্স সন্ধান নিচ্ছি, এমন সময় কানে এলো বেশ একটা হাসি গল্পের আওয়াজ। রান্নাঘরে আনন্দ কোলাহল, এমন কথা তো জন্মে শুনিনি। অবাক হয়ে গিয়ে চললাম।
বারান্দার বাঁক ঘুরেই দেখি চাকর বাকররা বিষম ঘটা করে অতিথি সৎকার করছে। কি একটা রোগা লোক ঠ্যাং ছড়িয়ে বামুন ঠাকুরের উঁচু জলচৌকিতে বসে রয়েছে। চারদিকে পান বিড়ি আর কাঁচি সিগারেটের ছড়াছড়ি। বামুন দিদি পর্যন্ত ঘুমটার মধ্যে বিড়ি টানছে। ঘনশ্যামটাম সবাই উপস্থিত আছে। পান খেয়ে খেয়ে সব চেহারা বদলে ফেলেছে। আমার পায়ের শব্দ পেয়েই নিমেষের মধ্যে রান্নাঘর ভোভা। কে যে কোথায় চম্পট দিল ঠাউরি করতে পারলাম না। চোখের পাতা না ফেলতেই দেখি কেউ কোথাও নেই। খালি বামন দিদি ঘোমটার ভিতরে হাই তুলছে এবং বিড়িটার শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারেনি। ঠ্যাং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোক। ভাবতে ভাবতে গা শিউরে উঠল। এত দূর সাহস যে ভোরবেলা দূরবীন দিয়ে পরখ করে নিয়ে দুপুর না গড়াতে একেবারে ভেতরে এসে সেঁধিয়েছে। চুলগুলো আমার সজারুর কাটার মতো উঠে দাঁড়ালো। বামুন দিদিকে জিজ্ঞেস করলাম, এই ওই লোকটা কে? বামুন দিদি যেন আকাশ থেকে পড়ল। কোন লোকটা খোকা বাবু? তুমি আমি ছাড়া আর তো লোক দেখছি না কোথাও। বলেই সে সরে বসল। অমনি তার কোলের মধ্যে কতগুলো রূপোর টাকা ঝনঝন করে বেজে উঠল। বুঝলাম ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে। কি ভীষণ! এদিকে পাঁচু মামার সঙ্গে পরামর্শ করব কি? সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই। একবার কি একটা গুজব শুনেছিলাম নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে। তবুও তখনই তার খুঁজে বেরুলাম। পাঁচু মামা, ও পাঁচু মামা, কোথায়? 4-5টা ভুল দরজা খুলে 4-5 বার তাড়া খেলাম। খানিক পরে দেখি পূর্ব দিকের ছোট ঘরে তক্তপোষের ওপর শুয়ে শুয়ে পাংশুপানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখেই ভীষণ বিরক্ত হয়ে নাকি সুরে বলল, কেন আবার বিরক্ত করতে এসেছো? যাও না এখান থেকে। আর চারিদিকে যেরকম ষড়যন্ত্র চলছে এখন আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলোনো শোভা পায় না। এদিকে শত্রু এসে ঢুকেছে, সে খবর রাখো কি? পাঁচু মামা কোথায় আমাকে হেল্প করবে? না তা না, শুনে ক্যাও ম্যাও করে শুরু করে দিল। আরে কি সব বলছো? যাও এখান থেকে, যাও 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 বলছি। আমি সেখান থেকে যেতে বাধ্য হলাম। সারা দিন ভেবে ভেবেও একটা কুল কিনারা করতে পারলাম না। রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, কাল বলেছিলাম তোকে প্রদীপিসির বর্মি বাক্সের গল্প বলবো, তবে শোন। দিদিমা সবুজ বালাপোষ ভালো করে জড়িয়ে গালের পান দাঁতের পেছনে ঠুসে গল্প বলবার জন্য রেডি হলেন। আর আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। দিদিমা বলতে লাগলেন, প্রদীপিসি ইয়া ছাতি ছিল, ইয়া পান্ডা ছিল। রোজ সকালে উঠে আজকে দুধের সঙ্গে 1 পোয়া ছোলা ভিজে খেতেন। কি তেজ ছিল তার! সত্যি মিথ্যে জানি না, শুনেছি একবার একটা শ্যামলা গরু হাম্বা হাম্বা ডেকে ও দুপুরে ঘুমের ব্যাঘাত করেছিল বলে উনি একবার তার দিকে এমনি করে তাকিয়েছিলেন যে সে গরু 3 দিন ধরে দুধের বদলে দই দিতে লাগলো। প্রদীপিসি একবার শীতকালে গরু গাড়ি চেপে কাউকে কিছু না বললে রমাকান্ত নামে একটি মাত্র সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন। ফিরে এলেন দুপুর রাতে। এসেই মহা হইচই লাগালেন কি একটা নাকি বর্মি বাক্স হারিয়েছে। সবাই মিলে নাকি 1.5 বছর ধরে ওই বাক্স খুঁজেছিল। কোথায় পাওয়া যাবে? কেউ চোখেই দেখেনি সে বাক্স।